নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 65 নাম্বার ক্লাস। তো আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে উঠেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চোল রাজ্য গড়ে উঠেছিল হচ্ছে কাবেরী নদীর তীরে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পল্লবদের উচ্ছেদ করে চোল সাম্রাজ্যের সূচনা হয়। বিজয় চোল এই সাম্রাজ্যের সূচনা করেন। অন্যান্য উল্লেখযোগ্য রাজারা হচ্ছে প্রথম আদিত্য এবং রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, AITUC এর প্রথম অধিবেশন যেটা 1920 সালে হয়েছিল, সেটার সম্পাদক কে ছিলেন? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো AITUC এর প্রথম অধিবেশনের সম্পাদক ছিলেন হচ্ছে দেওয়ান চমনলাল। অপশান ডি। তো 1920 সালের 31শে অক্টোবর লালা লাজপত রায়ের প্রথম সভাপতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো লালা লাজপত রায় ছিলেন এটার সভাপতি, AITUC এর প্রথম সভাপতি, এবং দেওয়ান চমনলাল ছিলেন হচ্ছে প্রথম অধিবেশনের সম্পাদক। পরের প্রশ্ন, রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয়েছিলেন? এটাও বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রানা প্রতাপ হচ্ছে হলদিঘাটের যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয়েছিলেন। তো 1576 সালের 18 জুন মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার বাহিনী ও অম্বরের প্রথম মানসিংহর নেতৃত্বে মুঘল বাহিনীর মধ্যে হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল। এই সালটা ভালো করে মনে রাখবে যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রবর্তক কে ছিলেন? তো মনে রাখবে সাংখ্য দর্শনের প্রবর্তক ছিলেন হচ্ছে কপিল। অপশান সি। তো সাংখ্য হলো প্রাচীন হিন্দু দর্শনের আস্তিক শাখার 6টি দর্শনের মাঝে অন্যতম। বেদের প্রতি আস্থা থাকায় এই দর্শনটি আস্তিক্য দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। হিন্দু পৌরাণিক ঋষি কপিলকে এই দর্শন শাখার সমন্বয়ক বা প্রবর্তক বলে মনে করা হয়। অর্থাৎ সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছে ঋষি কপিল। নেক্সট প্রশ্ন, কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে লর্ড কার্জন তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন। তো লর্ড কার্জন তিব্বতে রাশিয়ার অনুপ্রেরণাকে প্রতিহত করতে এবং তিব্বত ও সিকিমের মধ্যবর্তী সীমা বিবাদকে সমাধান করতে তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন যেটা একটা ছিল সামরিক অভিযান, এটা প্রেরণ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? এটা তো তোমরা অনেকেই পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বেঙ্গল গ্যাজেট বা হিকির বেঙ্গল গ্যাজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা, যা 1780 সালের 29শে জানুয়ারি যাত্রা শুরু করে। অর্থাৎ 1780 সালে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি শুরু হয়েছিল এবং এটা করেছিলেন হচ্ছে জেমস অগাস্টাস হিকি। এটাও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বহু বিবাহ গ্রন্থটির রচয়িতা কোন ব্যক্তি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে বহু বিবাহ হচ্ছে এটা বিদ্যাসাগরের লেখা। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা আমার সাথে সাথে আমার প্রশ্ন বলার সাথে সাথে তোমরা এগুলোর অ্যান্সার লাইভ কমেন্টে করতে থাকো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যেগুলো তোমাদের কোশ্চেন অজানা সেগুলো তোমরা নোট খাতায় নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান ডি, মুথুলক্ষ্মী রেড্ডি। তো মুথুলক্ষ্মী রেড্ডি ছিলেন হচ্ছে প্রথম মহিলা আইনসভার সদস্য ছিলেন।
পরের প্রশ্ন, চিত্রাঙ্গদা নাট্যটির রচয়িতাকে? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চিত্রাঙ্গদা নাট্যটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো নৃত্যনাট্য চিত্রাঙ্গদা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য। তো 1936 সালে কলকাতায় অভিনয়ের উদ্দেশ্যে এটি প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, আরটিআই শব্দটির অর্থ কী? এটা তো তোমরা অনেকেই পারবে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, রাইট টু ইনফরমেশন। এটা হচ্ছে আরটিআই এর অর্থ। তো তথ্যর অধিকার 2005 সালে যেহেতু ভারতীয় সংবিধানের 19 নং ধারা বাক ও ভাব প্রকাশের অধিকারকে সূচিত করে, তাই এটিকে মৌলিক অধিকার হিসেবেই সূচিত করা হয়। এটা মনে রাখবে যে আরটিআই অ্যাক্টটি হচ্ছে 2005 সালে শুরু হয়েছিল। আর এই আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিক কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা বা রাষ্ট্রীয় সহায়ক সংস্থার কাছে তথ্য জানতে চেয়ে অনুরোধ করতে পারে এবং তৎপরতার সঙ্গে তার মাত্র 30 দিনের মধ্যে উত্তর দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ সেই সরকারি সংস্থাকে 30 দিনের মধ্যে সেই প্রশ্নটির উত্তর দিতে হবে। আর বিষয়টি যদি আবেদনকারীর জীবন এবং তার স্বাধীনতা সংক্রান্ত হয়, সেক্ষেত্রে তথ্যটি 48 ঘন্টার মধ্যে জানানো বাধ্যতামূলক। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে একটি মানবাধিকার রক্ষা সংক্রান্ত সংস্থা। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও। এটা 28 মে 1961 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। ভালো করে মনে রাখবে এটা কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি সরকার এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, এর স্বীকৃত অধিকারের অন্যান্য সত্তা, বিশেষ করে বাক স্বাধীনতা এবং বিবেক এবং নির্যাতনের বিরুদ্ধে অধিকার করে বা বিরুদ্ধে লড়ে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটাও বারবার পরীক্ষায় আসে। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সুচেতা কৃপালিনী। অপশন ডি। পরের প্রশ্ন, কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমিতে স্বীকৃত করে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সত্রিয় নৃত্য তোমরা সবাই জানো হয়তো, যে সত্রিয় নৃত্য হচ্ছে আসামের একটি লোকনৃত্য। তো এই নৃত্যকে হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করেছিল হচ্ছে 2000 সালের নভেম্বরের 15 তারিখে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সম্প্রতি কে 33তম ব্যাস সম্মানে ভূষিত হলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো সম্প্রতি 33তম ব্যাস সম্মানে ভূষিত হলেন হচ্ছে পুষ্প ভারতী। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো প্রখ্যাত হিন্দি লেখিকা পুষ্প ভারতী 2016 সালের স্মৃতিকথা ইয়াদে ইয়াদে অর ইয়াদে 33তম ব্যাস সম্মান, যেটা 2023 এর জন্য নির্বাচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কোন ব্যাংক শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার রুপিকে রপ্তানির মাধ্যম হিসেবে ব্যবহার করা শুরু করেছে? তো এটা করেছে হচ্ছে এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ। পরের প্রশ্ন, ভোপালে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? এটা তো বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন এটা। তো ভোপালে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল হচ্ছে 1984 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো 1984 সালের 2রা ডিসেম্বর গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড নামে একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। আর ঘুমের মধ্যেই মারা যান ওই কারখানার আশেপাশের বহু বাসিন্দা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ছিল প্রায় 5295 জন, যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 10,000-এরও বেশি। আর এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা কমেন্টে জানাবে যে এই যে মধ্যপ্রদেশে যে এই দুর্ঘটনাটি হয়েছিল, সেখানে যে গ্যাসটা লিক হয়েছিল সেই গ্যাসটার নাম কি, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কবে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস দিনটি পালন করা হয়? তো ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস দিনটি পালন করা হয় প্রতি বছর 20 ফেব্রুয়ারি তারিখে। অপশন বি।
নেক্সট প্রশ্ন, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে গঠিত হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনটি গঠিত হয় 1973 সালে, অপশন এ। তো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যা 1973 সালে গঠিত হয়েছিল, বৈদেশিক মুদ্রা এবং মুদ্রা ও বুলিয়নের আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন পর্যবেক্ষণ করাও এর লক্ষ্য ছিল। তবে ফেরা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1 জানুয়ারি 1974 থেকে কার্যকর হয়। ফেরা এমন একটি সময় চালু করা হয়েছিল যখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ছিল। পরের প্রশ্ন, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির প্রভাব হচ্ছে কেমন? তো মনে রাখবে, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হচ্ছে বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো, অপশন বি। পরের প্রশ্ন, কত সালে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, 1962 সালে প্রথমবার ভারতে জাতীয় জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। তো দেশে মোট 3বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রথমবার 1962 সালে চীনা আগ্রাসনের সময়, দ্বিতীয়বার 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং লাস্ট হচ্ছে 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য। নেক্সট প্রশ্ন, যে কমিটির সুপারিশ ক্রমে স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল, সেই কমিটির প্রধান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে, অপশান বি, বলবন্ত রায় মেহতা। তো যে বলবন্ত রায় কমিটি ছিলেন হচ্ছে সেই কমিটির প্রধান, যেটার মাধ্যমে যেটা সুপারিশ ক্রমে হচ্ছে পঞ্চায়েতি রাজটি প্রবর্তিত হয়েছিল। তো 1957 সালে ভারতীয় উন্নয়ন পর্ষদ বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলায় স্বাধীন ভারতের প্রথম ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ সূচনা হয়। এখানে কিন্তু এই প্রশ্নটাও বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে এরকম পরীক্ষায় আসতে পারে যে ভারতের কোন রাজ্যে প্রথমবার পঞ্চায়েতি রাজ মানে গঠিত হয়েছিল। তো অ্যান্সার হবে রাজস্থানের নাগর জেলায়, আর এটা হয়েছিল 1959 সালে। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ভালো করে মনে রাখবে এই প্রশ্নটার অ্যান্সার। তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন হচ্ছে ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, লোকসভার কার্যকালের মেয়াদ অর্থাৎ 5 বছর শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙে দিতে পারেন কে? অর্থাৎ লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে কার হাতে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা থাকে? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যান্সার হয়ে যাবে, এই ক্ষমতা থাকে হচ্ছে রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে সুপারিশ করতে হবে, তারপরে রাষ্ট্রপতি সেই লোকসভা ভেঙে দিতে পারেন। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের পার্ট 3 ও পার্ট 4 এর দুটির মধ্যে বিরোধ দেখা দিলে সংবিধানের কোন অংশটি প্রাধান্য পাবে? এটাও কিন্তু খুব কন্ট্রাডিক্টরি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, ভারতের সংবিধানের পার্ট 3 এবং পার্ট 4 এই দুটোর মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে সেখানে প্রাধান্য পাবে হচ্ছে পার্ট 3 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বলা হয় মৌলিক অধিকার। আর পার্ট 4 রয়েছে হচ্ছে এখানে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ চম্পকাম দোরাই রাজম কেস, যেটা 1952 সালে হয়েছিল, এটা হচ্ছে এফআর অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ এখানে মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয় এই কেসে। আর মিনার্ভা মিল কেসে হচ্ছে মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে সমতা বিধানের কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের এক নাগরিকত্বের নীতিটি অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ কোনটির বিরোধিতা করে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে হচ্ছে এই এক নাগরিকত্বের নীতিটি অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তো বারবার পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে, তোমার লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো।
তো মনে রাখবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং এই জিন্দাগাড়ার পরে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, কিন্তু সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, তারপরে নাম আসে হচ্ছে মহেন্দ্রগিরির। তো অন্ধ্রপ্রদেশের সুন্দর আরাকু উপত্যকার মধ্যে অবস্থিত পূর্বঘাটের সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে জিন্দাগাড়া শিখর। আর এই জিন্দাগাড়া শিখরটি প্রায় 1690 মিটার উচ্চতার সাথে অন্ধ্রপ্রদেশের সবথেকে সেরা শিখর। পরের প্রশ্ন, হুন্ড্রু জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো হুন্ড্রু জলপ্রপাতটি হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত, অপশন এ। তো হুন্ড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। এটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত, আর এটি সুবর্ণরেখা নদীর তীরে নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যতগুলোই প্রশ্ন করানো হচ্ছে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো ভারতের মরুভূমি, এর সাথে সাথে মনে রাখবে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে হচ্ছে রাজস্থানের যোধপুরে। পরের প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? তো মনে রাখবে জারোয়া উপজাতিরা বসবাস করে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, অপশন সি। তো দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব দ্বীপের বিভিন্ন জঙ্গলে যে আদিবাসী সম্প্রদায় বসবাস করে তারা জারোয়া নামে পরিচিত। পরের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো কে কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন? তো এই নামটা খুবই অনেকটাই বড়, তোমরা শর্ট ফর্মে মনে রাখতে পারো। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, শেখ আহমেদ নবাব আল আহমেদ আল সাবা। তো আল আহমেদ আল সাহাবা, এটা শেখ আহমেদ আর আল আহমেদ আল সাবা, এটা দিয়ে ভালো করে মনে রাখতে পারবে তোমরা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় ভাঙর মৃত্তিকা দেখা যায়? তো এই ভাঙর মৃত্তিকা দেখা যায় হচ্ছে মালদাহ জেলাতে, অপশন এ। তো নদীর উভয় তীরে নতুন প্লাবন ভূমিতে, অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে খাদার বলে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, খাদার কাকে বলে। আর অন্যদিকে নদী থেকে কিছু দূরে উচ্চ অংশে পুরনো জমিতে যে মাটি দেখা যায় তাকে ভাঙার বলে। এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে যে খাদার এবং ভাঙার কাকে বলে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপরে পশ্চিমবঙ্গে সাধারণত গঙ্গা ও অন্যান্য নদীর তীরবর্তী অঞ্চলে খাদার মৃত্তিকা দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় হচ্ছে 1973 সালে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, পিএসসি, ডাব্লিউবিসিএস এছাড়াও ডাব্লিউবিপি সব পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তো ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় হচ্ছে 1973 সালে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? অর্থাৎ সংবিধানের কোন অংশতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ডিপিএসপি, যাকে বাংলাতে বলা হয় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তো এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যেই হচ্ছে বলা হয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে হবে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো পরের প্রশ্ন, এক ফার্মি, এটা সায়েন্সের থেকে প্রশ্ন, এক ফার্মি সমান সমান কত সেন্টিমিটার হয়? এগুলো হচ্ছে এই যে এখানে যে এটা চিহ্নটা দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে টু দি পাওয়ার। হ্যাঁ, তোমরা এখান থেকে বুঝে নিবে, এগুলো টু দি পাওয়ার। তো ওখানে মনে রাখবে এক ফার্মি সমান সমান হয়ে যাবে 10 টু দি পাওয়ার -15 সেন্টিমিটার, অর্থাৎ 10 টু দি পাওয়ার -15 সেন্টিমিটার হচ্ছে সমান সমান এক ফার্মি। এটা মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটির অক্সাইড হচ্ছে উভধর্মী? অর্থাৎ কোন ধাতুর অক্সাইড উভধর্মী? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে
যেটা যে ধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দু রকমভাবেই কাজ করে। তো এখানে অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটি ধাতু যেটা হচ্ছে এর অক্সাইড হচ্ছে উভধর্মী হয়। তো উভধর্মী অক্সাইড একটি অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার এর সাথে রাসায়নিক বিক্রিয়ায় লবণ তৈরি করে, যেমন তামা, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম। এরপরে দেখো Al2O3 একটি উভধর্মী পদার্থের অক্সাইডের উদাহরণ। অর্থাৎ এখানে উভধর্মী অক্সাইড বলতে বোঝাচ্ছে যে এই Al2O3 এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুভাবেই কাজ করতে পারে। নেক্সট প্রশ্ন, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে টেলিস্কোপের উভয় প্রান্তেই হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স অর্থাৎ বোঝা যাচ্ছে এরকম যে লেন্সটা হয় সেটা উত্তল লেন্স, আর অবতল লেন্স বলা হয় এইভাবে যেরকম থাকে এটা হচ্ছে অবতল লেন্স, আর এটা হচ্ছে উত্তল লেন্স। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাসটির নাম কি? তো কমেন্টে অ্যান্সার করতে থাকো তোমরা। তো সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাসটির নাম হচ্ছে রাইনো ভাইরাস। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আয়তনে এর সাথে সাথে মনে রাখবে আয়তনে সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে পিথো ভাইরাস সাইবেরিকাম। তো পিথো ভাইরাস সাইবেরিকাম এটা হচ্ছে আয়তনে সব থেকে বড় ভাইরাস, আর সব থেকে ছোট ভাইরাসের নাম হচ্ছে রাইনো ভাইরাস। এই দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, বাদুড় যে শব্দ করে সেটাকে কি বলা হয়? সুপারসনিক, আলট্রাসনিক, ইনফ্রাসনিক নাকি স্বরকম্প? তো মনে রাখবে বাদুড় যে শব্দটি করে সেটাকে বলা হয় আলট্রাসনিক তরঙ্গ। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো এর সাথে সাথে মনে রাখবে যে শ্রুতিগ্রাহ্য শব্দ, অর্থাৎ যে শব্দগুলো আমরা শুনতে পাই সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টসের মধ্যে থাকে। তো 20 হার্টজ থেকে 20 হার্টজ কম্পাঙ্কের মধ্যে শব্দ থাকলে সেই শব্দগুলোই আমরা শুনতে পাই। আর যদি 20 হার্টজের থেকে কম বা 20,000 হার্টজের থেকে বেশি হয় তাহলে সেই শব্দগুলো আমরা শুনতে পারি না। এরপরেও দেখো ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 হার্টজের থেকে কম, এগুলো আমরা শুনতে পাই না। আর আলট্রাসনিক শব্দের তরঙ্গ হচ্ছে 20,000 হার্টজের থেকে বেশি, যেটা হচ্ছে বাদুড় উৎপন্ন করে। অর্থাৎ বাদুড়ের আলট্রাসনিক তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্টজের থেকে বেশি হয়। এটা ভালো করে মনে রাখবে। এই তিনটে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটাও তোমাদের বারবার পড়ানো হয়েছে, অনেকবার পড়ানো হয়েছে এটা, তো বারবার পরীক্ষায়ও আসে এটা। তোমরা রাখবে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের কিছু উদাহরণ হচ্ছে নলকূপের হাতল, সাঁড়াশি, বেলচা, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দ্বার, ছিপি, খোলার চাবি, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, চিমটা আর মুখের চোয়াল, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো একটি কেলাসাকার পদার্থ হলো, তো অপশনগুলির মধ্যে কোনটা একটা কেলাসাকার পদার্থ? তো অপশনগুলোর মধ্যে চুন, ময়দা, কাঁচ, এগুলো একটাও কেলাসাকার পদার্থ নয়। একমাত্র এখানে অপশন বি তুঁতে, এই তুঁতেই হচ্ছে একটা কেলাসাকার পদার্থ। তো সুনির্দিষ্ট এবং সুষম জ্যামিতিক গঠন বিশিষ্ট সূক্ষ্ম প্রান্তযুক্ত সমতল পৃষ্ঠ দেশ দ্বারা সীমাবদ্ধ কঠিন বস্তুকে স্ফটিক বা ক্রিস্টাল বলা হয়। যেমন তুঁতে, চিনি, মিছরি, ফটকিরি, গ্রাফাইট প্রভৃতি হচ্ছে এক প্রকারের কেলাসাকার পদার্থ। এগুলো ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য।
তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।